আমার নাম তন্ময়। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি ছাড়াও আমার পরিবারে আমার এক বোন ও এক ভাই এবং আমার বাবা মা আছেন। আমি আমার পরিবারের বড় ছেলে ছিলাম। আমার বাবা খুব পরিশ্রমী মানুষ ছিলেন। আমার বাবা সারাক্ষণ অসুস্থ হতে শুরু করেন, তাই এখন তেমন কাজ না পেলেও একটা বড় কারখানায় ম্যানেজারের হিসাবে কাজ করতেন। অতিরিক্ত কাজের কারণে তার বেতন বাড়ানো হয়। বাবা বহু বছর ধরে ওই কারখানায় কাজ করতেন। আমি ছিলাম বড় ছেলে, তাই আমার বাড়িতে আমাকেই সবচেয়ে বেশি আদর করা হতো। আমাকে আমার বাবাকে সাহায্য করতে হবে, তাই আমার একটা চাকরির দরকার ছিল। আমি MA পাশ করেছি, তাই খুব সহজেই একটা সরকারি স্কুলে শিক্ষকের চাকরি পেয়ে গেলাম। সেখানে আমার বেতনও খুব ভালো ছিল। বাবার কাজও ভালোই চলছিল, আর আমিও ভালো বেতন পেতে লাগলাম। এই কারণে আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না এবং আমাদের জীবন সুন্দর ও সুখে চলছিল। আমার বাবা আমার চাকরিতে খুব খুশি ছিলেন। আসলে তার কাঁধের বোঝা একটু হালকা হয়েছিল। আমার ছোট ভাই বোনেদেরও লেখাপড়া শেখাতে হবে। আমার ইচ্ছা ছিল যে আমি আমার বোনকে খুব আড়ম্বর করে বিয়ে দেব, কারণ সে আমাদের একমাত্র বোন ছিল। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসতাম এবং সবসময় তাদের কথা শুনে চলতাম। আগে স্কুলে পিরিয়ড অনুযায়ী পড়াতাম, কিন্তু এখন আমাকে সপ্তম শ্রেণী দেওয়া হয়েছে এবং আমাকে শুধুমাত্র এই শ্রেণীতেই পড়াতে হবে। এখন সপ্তম শ্রেণীর ছেলেমেয়েদের পড়াতাম। স্কুলে নতুন ভর্তি প্রক্রিয়া হচ্ছিল। শিশুদের জন্য এটি একটি নতুন ক্লাস ছিল এবং নতুন ভর্তি হওয়া শিশুদের জন্য সব কিছুই নতুন ছিল। আমি স্কুলে কাজ শুরু করার পর 1 বছর হয়ে গেছে। আমাকে সপ্তম শ্রেণীর দায়িত্ব দেওয়া হয়। সপ্তম শ্রেণীতে 35 জন শিশু পড়ত। ছেলে মেয়ে উভয়েই আমাদের স্কুলে পড়ত। আমাদের স্কুল ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল। আমি শিশুদের খুব আদর করে পড়াতাম। আমি কখনো বাচ্চাদের উপর রাগ করতাম না। আমি সবসময় বাচ্চাদের বুঝিয়ে শেখাতাম। এজন্য তারা আমাকে তাদের প্রিয় শিক্ষক হিসেবে মানতে শুরু করে। একদিন আমি যখন ক্লাসে বাচ্চাদের কপি চেক করছিলাম, তখন একটা মেয়ে আমার কাছে এলো। সে 14 বছর বয়সী এবং সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। মেয়েটা এসে আমার কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আমার বিয়ে আপনার সাথেই হবে। আমি আমার সামনে রাখা কপিগুলো চেক করছিলাম এবং কপিগুলো চেক করতে খুব ব্যস্ত ছিলাম। তাই হঠাৎ তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম হয়তো আমি কিছু ভুল শুনেছি। তারপর আমি আবার জিজ্ঞেস করলে সে বলতে থাকে, স্যার, আপনার সাথে আমার বিয়ে হবে আর আপনি আমার বর হবেন। যখন সে আবার বলল, আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। সে খুব জোর দিয়েই কথাগুলো বলছিল, যেন সে যা বলছিল তা সত্য হয়ে উঠবে, এবং সে যে দৃঢ়তার সাথে এই কথা বলছে তাতে তো আমি অবাক হলাম। আমি ওকে বললাম, এসব কি বলছো? ওর নাম ছিল নাইরা। সে দেখতে খুব নিষ্পাপ মেয়ে ছিল। সে আবার বলল, স্যার, আপনার বিয়ে আমার সাথে হবে। আমি হব আপনার বউ আর আপনি হবেন আমার বর। সে আবার এই কথা বলে আমি হেসে উঠলাম। সে যা বলেছিল তা আমি তামাশা ভেবে উড়িয়ে দিলাম এবং আমি তাকে বকাঝকাও করিনি, বরং সে যা বলছিল তা উপেক্ষা করে তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়েছিলাম এবং তারপরে আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সে একটি শিশু, এটা ভেবে ওকে এড়িয়ে গেলাম। এরপর যখনই তাকে দেখতাম তার কথা মনে করে আমি শুধু হাসতে থাকতাম। সে একটি শিশু ছিল। সে খুব ইন্টেলিজেন্ট এবং সুন্দরী ছিল, আর ক্লাসের সবচেয়ে ইন্টেলিজেন্ট মেয়ে ছিল। এই কারণেই সে অন্যান্য শিক্ষকদের মতো আমারও নজরে ছিল। আমার শিক্ষার একটি নীতি হলো, আমি সকল শিশুকে একই দৃষ্টিকোণ থেকে দেখি এবং সবার সাথে সমান আচরণ করি। আমি নিজেও এমন সময় পার করেছি বলে তার বুদ্ধিমত্তা ছাড়া তাকে অন্যান্য শিশুদের সাথে আমি তুলনা করি না। এবং আমি জানি শিক্ষকরা যখন কাউকে ফেভারিট করেন তখন খুব খারাপ লাগে। সেজন্য আমি সবসময় চেষ্টা করতাম এই বিষয়ে মনোযোগ না দিতে। আমি মেয়েটির কথা উপেক্ষা করেছিলাম, এই ভেবে যে সে একটি শিশু এবং সে যা বলেছে তা গুরুত্ব সহকারে নেওয়ার দরকার নেই।
তবে আমি অবশ্যই তার শিশুসুলভ কথা এনজয় করেছি। আমি ছুটির সময় স্কুল থেকে বেরোলাম যাতে আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে বিশ্রাম নিতে পারি। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছালাম। ফ্রেশ হয়ে আমি আমার খাবার খেয়ে নিলাম। তারপর আরাম করে খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করেছিলাম, এমন সময় হঠাৎ আমার রুমের দরজা খুলে কেউ একজন ঢুকলো। দরজা খোলার শব্দে চোখ খুললাম। চোখ খুলে দেখলাম মা আসছে। মাকে দেখে আমি সোজা হয়ে উঠে বসলাম, আর উনি এসে আমার সামনে বসলেন। মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তুমি বিশ্রাম নিচ্ছিলে না? আমার প্রশ্ন শুনে মা হাসতে লাগলেন আর বললেন, হ্যাঁ, তবে তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই তোর রুমে এসেছি। মায়ের কথা শুনে আমি ভাবলাম যে মা আমার সাথে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিল যে সে তার আরাম ছেড়ে আমার সাথে কথা বলতে আমার ঘরে এসেছে। আমি মাকে বললাম, তুমি আমার সাথে কি কথা বলতে চাও বলো। আমি খুব চিন্তায় পড়ে গেলাম এবং মা আবার হাসতে লাগলো আর আলতো করে আমার হাত ধরে বলতে লাগলো, হ্যাঁ, তোর সাথে আমার একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে এবং আমি এখন তোর সাথে কথা বলতে চাই, কারণ তোর বাবা তোর উত্তর জানতে চায়। এইবার মায়ের কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম এবং একই বিভ্রান্তিতে আমার মায়ের দিকে তাকালাম। মা বলল, আসলে এখন আমরা তোর বিয়ে দিতে চাই। তোর বিয়ের বয়স হয়েছে, তাই তোর জন্য একটা মেয়ে খুঁজেছি। তোর মত জানতে এসেছি যাতে আমরা মেয়েটির পরিবারকে উত্তর দিতে পারি। মেয়েটি ভালো এবং শিক্ষিত এবং তারা এমন মানুষ যাদের খাওয়া দাওয়া আর কোনো কিছুরই অভাব নেই। তোর বাবার ওখানকার সব কিছু পছন্দ হয়েছে আর আমিও মেয়েটাকে খুব পছন্দ করেছি। তাই আমি তোর ইচ্ছা জানতে চাই যাতে আমরা তাদের আমাদের বাড়িতে তোকে দেখানোর জন্য ডাকতে পারি। আমি মাকে বললাম, মা, আমি এখনই বিয়ে করতে চাই না। আমি এই বছরই চাকরি পেয়েছি। এখন আমি ইনকাম করতে চাই, তারপরই বিয়ে করব। আমি বললাম, বাবু, তোর মায়েরও খেয়াল রাখ। তোর বোন ছোট আর পড়ালেখা করতে যায়। ঘরের সব কাজের ভার আমার ওপর। এখন আমার বুড়ো হাড়গুলোয় গৃহস্থালির কাজ করার মতো শক্তি নেই। তোর বোন সারাদিন স্কুল আর টিউশনি নিয়েই ব্যস্ত, আর আমি বাড়িতে একা থাকি। বাড়িতে বৌমা এলে সে আমার সঙ্গে কাজে হাত লাগাবে এবং আমার মনও খুশি থাকবে। আমি নাতি নাতনিদের মুখ বেঁচে থাকতেই দেখতে চাই। আমি চাই না আমার ছেলের বিয়ে দেখতে না পেরে তার আগেই এই পৃথিবী ছেড়ে চলে যাই। মাকে বললাম, কী সব কথা বলছো? মায়ের কথা শোনার পর আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম, আর সেই মেয়ে নাইরার কথা আমার মনে পড়ল, যে আজ আমাকে বলেছে আমার বিয়ে তার সাথেই হবে আর আমি তার বর হব। সে যা বলেছে তা মনে করে আমি হেসে দিলাম, অথচ বাস্তবে আমার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মা বলতে লাগলেন, কোথায় হারিয়ে গেছিস বাবু? তাড়াতাড়ি উত্তর দে, যাতে মেয়ের বাবা মাকে যত তাড়াতাড়ি সম্ভব জবাব দিতে পারি। মায়ের প্রশ্নে আমি জ্ঞানে ফিরলাম এবং বললাম, না, কিছু না, আমি অন্য কিছু ভাবছিলাম। তুমি যা ঠিক মনে করো তেমন করতে পারো। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসতাম এবং তাদের সিদ্ধান্তে খুব খুশি ছিলাম। আমি বলেছিলাম যে তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আমি জানতাম যে আমার বাবা মা কখনোই আমার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন না, তাই আমি আমার বাবা মায়ের প্রতিটি সিদ্ধান্তকে সম্মান করতাম। মা আমার সিদ্ধান্ত শুনে খুব খুশি হলেন এবং আমাকে অনেক আশীর্বাদ করলেন এবং তার ঘরে চলে গেলেন আর আমাকে বললেন আরামে ঘুমোতে। খুব ভোরে উঠে তোমাকে স্কুলে যেতে হয়। মায়ের কথা ভেবে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। আমি আমার বাবা মায়ের বড় ছেলে ছিলাম, তাই বাড়ির সবাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত। আমার ছোট দুই ভাই বোনও আমাকে অনেক সম্মান করত। আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলে আমার দুই ভাই বোনকেও ভর্তি করিয়েছিলাম। প্রথম দিকে আমি আমার শখের জন্য টিচিং শুরু করি, যদিও আমি অন্য কিছু কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আপাতত এটাই যথেষ্ট ছিল। ভেবেছিলাম যদি কখনো ভালো চাকরি পেয়ে যাই তখন টিচিং ছেড়ে সেই কাজে লেগে যাব। কিন্তু তারপরও আমাদের বাড়িতে কোনো ধরনের অভাব ছিল না
আমার বাবার আর আমার রোজগারে সংসারটা ভালোই চলছিল। আমি স্কুলে কাজ শুরু করার পর 1 বছর হয়ে গেছে। আমার সামর্থ্য দিয়ে এই চাকরি পেয়েছি বলে আমার বাবা আমার চাকরি নিয়ে খুব খুশি ছিলেন। আমি খুব ইন্টেলিজেন্ট ছিলাম, সেজন্য স্কুলের লোকজনও আমার বেতন তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। আমি খুব আদর করে বাচ্চাদের পড়াতাম। আমি কখনোই বাচ্চাদের সাথে খারাপ শব্দ ব্যবহার করিনি এবং স্কুলের সবাই আমাকে অনেক সম্মান করত এবং সমস্ত ছাত্ররা আমাকে অনেক সম্মান করত। আমার বাবা এই জন্য খুশি ছিলেন যে আমি দায়িত্ব বুঝতে শিখে গেছি। আমার দায়িত্ব ছিল 7ম শ্রেণী পড়ানোর। আমাকে তো তাদের পড়াতেই হবে এবং আমি কোনো সংকোচ ছাড়াই এই দায়িত্ব নিয়ে নিয়েছিলাম। আমি পড়ানোর বিষয়ে আগ্রহী ছিলাম, ক্লাস বদলানো নিয়ে নয়। এখন আমি 7ম শ্রেণীর স্থায়ী শিক্ষক হয়েছি এবং 7ম শ্রেণীর বাচ্চাদেরই পড়াতাম। নাইরা আবার আমার কাছে এসে আমার সাথে বিয়ের ব্যাপারে খুব জোরালো সুরে কথা বলতে লাগলো। আমি আবার তার কথায় হেসে ফেললাম। ভাবলাম সে বাচ্চা, শিশুরা প্রায়ই এমন কথা বলে। আমি বিয়ে করার জন্য আমার বাবা মাকে হ্যাঁ বলে দিয়েছিলাম এবং আমার উত্তর পেয়ে মেয়ে পক্ষের বাবা মায়ের কাছে আমার উত্তরটা পৌঁছে গেছিল। মা বলল, কয়েকদিন পর মেয়েটির পরিবার আমাকে দেখতে আমার বাড়িতে আসবে। তাতে আমি রাজি হয়েছি। আজ আবার আমি যখন স্কুলে 7ম শ্রেণীর বাচ্চাদের পড়াচ্ছিলাম, তখন হঠাৎ আবার সেই মেয়েটা নাইরা আমার কাছে এসে বলতে লাগলো, স্যার, আপনার বিয়ে আমার সাথে হবে এবং আপনি আমার বর হবেন। তার কাছ থেকে আবারও একই কথা শুনে কিছুটা অবাক হলাম, কিন্তু আমি আবার হাসলাম এবং তার কথাগুলো এই বলে উড়িয়ে দিলাম যে সে শিশু। মানে মেয়েটার কথায় হেসে ওঠা ছাড়া আমি আর কি করতে পারতাম। আজ ওর কথায় হাসতে হাসতে ওর কথাটা আরেকবার ইগনোর করলাম, আর এই কথাটা বলার পর ও ওর জায়গায় গিয়ে বসে পড়ল। আমি অন্যান্য বাচ্চাদের সাথে ব্যস্ত হয়ে পড়লে এই জিনিসগুলি আমি মন থেকে ভুলে গেলাম। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে গেল সে তার কথায় কতটা দৃঢ় ছিল, কারণ সে প্রতিদিন আমার কাছে আসতো এবং একই কথা বলতো যে তোমার বিয়ে আমার সাথে হবে এবং তুমি আমার বর হবে। শুরুতে আমি তার কথা শুনে হাসতাম এবং তা নিয়ে মজা করতাম, কিন্তু কতদিন আমি এটা করতে পারতাম, কারণ এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এটা আমার সহ্যের বাইরে চলে গেছে এবং আমার মনে হয়েছিল যে কোনো দিন আমি তার ওপর আমার রাগ দেখিয়ে ফেলবো। আমি বুঝতে পারিনি যে সে আমাকে প্রতিদিন বিরক্ত করছে। সে এমনই করত এবং তাও কোনো কারণ ছাড়াই। একদিন তাকে বকাঝকা করে বুঝিয়ে দিয়েছিলাম যে সে যেন এভাবে কথা না বলে, কিন্তু সে তখনও বুঝতে পারেনি। সে আবার একই কর্ম পুনরাবৃত্তি করছিল। এবার তার কথায় আমি আরও বিরক্ত হয়ে গেলাম। কিভাবে এই শিশুটিকে এই জিনিস থেকে দূরে রাখা যায় তার প্রশ্নের কোনো সমাধান আমি পেলাম না। আমি আমার স্কুলের অন্য কোনো শিক্ষককে এটা বলতে পারিনি, কারণ আমি জানতাম আমার কথা শুনে তারা বলবে ও বাচ্চা, অবুঝ, তাকে বাচ্চা ভেবে তার কথাকে উপেক্ষা করো। যদিও আমি তাকে ছোট ভেবে তার কথাগুলিকে উপেক্ষা করতে পারিনি এবং আমি খুব বিরক্ত ছিলাম, কারণ সে প্রতিদিন একই কথা বলছিল। সেদিনও চেয়ারে বসে আমি যখন ক্লাসে বাচ্চাদের কপি চেক করছিলাম, তখন সে আমার কাছে এসে আমার কাছে একই কথা বলা শুরু করলো। সে প্রতিদিন এই কথা বলতো এবং আজ আমি এটা সহ্য করতে পারছিলাম না এবং আমার তার ওপর খুব রাগ আসছিল। ওদিকে সে আমার সামনে নিষ্পাপ মুখে দাঁড়িয়েছিল। প্রথমে তাকে ভালোবেসে বুঝিয়েছিলাম, সোনা নাইরা, বাচ্চারা এমন কথা বলে না, কিন্তু তারপরেও সে একই কথা বলেছিল যেটা সে সব সময় বলতো। এবার আমি আরও বিরক্ত হয়ে গেলাম। আমি ওকে ধমক দিয়ে বললাম কাল ওর বাবাকে স্কুলে নিয়ে আসতে। আমি তাকে রাগ দেখিয়ে বললে সে বলতে শুরু করে, স্যার, আমার বাবা স্কুলে আসতে পারবে না। আমি তার বাবাকে স্কুলে ডাকতে চেয়েছিলাম যাতে আমি তাকে নাইরার সমস্ত কাজকর্ম সম্পর্কে বলতে পারি এবং সে তার মেয়েকে বোঝাতে পারে যে বাচ্চারা এইভাবে কথা বললে ভালো লাগে না। আমি তাকে বোঝালে হয়তো সে বোঝেনি, তবে সে অবশ্যই তার বাবার কথা মানবে।
খুব নিষ্পাপ মুখে এ কথা বলল সে। আমি বললাম, তিনি আসতে পারবেন না কেন? তার না বলাতে আমার খুব রাগ হলো, কিন্তু কোনো রকমে রাগ কন্ট্রোল করে অনেক নরমভাবে আর আদর করে তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা স্কুলে আসতে পারবে না কেন? নাইরা বলল, স্যার, আমার বাবা পঙ্গু, 2 পা দিয়ে হাঁটতে পারে না। আপনি আমাদের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করুন। শিশুটি খুব শান্তভাবে বলছিল। আমি অবাক হলাম যে তার বাবা পঙ্গু। আমার তো বিশ্বাস হচ্ছিল না, কিন্তু মেয়েটি 7ম শ্রেণীতে পড়ে, আর মেয়েটা এতটাও ছোট ছিল না যে এত বড় মিথ্যে বলবে। তার বাবা নিশ্চয়ই পঙ্গু ছিলেন, সে কারণেই মেয়েটি এমন কথা বলছিল। ওর কথা শুনে আমি হ্যাঁতে মাথা নাড়ালাম, কারণ আমি ঠিক করে নিয়েছিলাম ওর বাড়িতে গিয়ে ওর বাবার সাথে দেখা করব, আর স্কুলের পর ওর বাড়িতে যাব। বাকি সময় আমি নাইরার কথা উপেক্ষা করে আমার কাজ করতে লাগলাম। স্কুল শেষ হওয়ার পর আমি গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফাইল হাতে তুলে নিয়ে স্কুল থেকে বেরিয়ে গেলাম। সেই মেয়েটা নাইরা আমার সাথে ছিল, কারণ আমার সাথে সেই মেয়েটিরও মনে ছিল যে আমি তার বাড়িতে তার অসহায় বাবার সঙ্গে দেখা করতে যাব। অনেক গলি রাস্তা দিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিল। প্রায় 10 মিনিট পরে আমরা তার বাড়িতে পৌঁছলাম। সেটি খুব বড় না হলেও একটা ছোট পুরনো বাড়ি ছিল। তারপর সেই মেয়েটার সাথে ঘরে ঢুকলাম। বাড়ির দেওয়ালগুলো দেখতে খুবই অদ্ভুত এবং পুরনো টাইপের। বাড়িটা দেখতে একটা ভুতুড়ে মুভি টাইপের বাড়ি, যা দেখে আমি একটু চিন্তিত হয়েছিলাম। কিন্তু তারপর সাহস সঞ্চয় করে নাইরার বাবাকে দেখতে গেলাম, কিন্তু বাড়ির কোথাও তাকে দেখা যাচ্ছিল না। এক ঘর থেকে অন্য ঘরে এবং তারপর উঠোনে, রান্নাঘরে, পুরো বাড়ি উঁকি দেওয়ার পরেও আমি নাইরার মা বা তার বাবাকে ঘরে দেখতে পেলাম না। নাইরা বলেছিল তার বাবা অসহায়। সে যদি অসহায় হয়ে কোথাও যেতে না পারে তাহলে তার বাড়িতে উপস্থিত থাকা উচিত ছিল, কিন্তু বাড়ির কোথাও তাকে দেখতে পেলাম না। আমি বিরক্ত ছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কোথায়? সে বলল, সামনের ঘরে আছে বাবা। আমি ঘরের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু সেই ঘরের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি সেই ঘরে আগেই দেখেছি সেটা খালি ছিল। খুব সাধারণ একটা বাড়ি ছিল। না তো বাড়িতে বেশি আসবাবপত্র ছিল এবং না বাড়িতে বসবাসকারী কেউ উপস্থিত ছিল। জানি না সে আমাকে কার বাড়িতে নিয়ে এসেছে। নাইরার অনুরোধে আমি ওই ঘরে ঢুকলাম। ভাবলাম আর একবার দেখতে ক্ষতি কি। যেই আমি রুমের ভিতরে ঢুকলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আমি আমার পিছনে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। যেই আমি পিছনে ঘুরে দেখলাম আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম এবং আমি চিৎকার করে উঠলাম, কারণ আমার সামনে একজন মোটা মহিলা দাঁড়িয়েছিলেন, যিনি আমার দিকেই তাকিয়েছিলেন। আমি তাকে রেগে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? দরজা খোলা ছিল, কিন্তু নাইরাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না এবং দরজার সামনে সেই মহিলা দাঁড়িয়েছিল, যার সামনে দিয়ে আমি বের হতে পারবো না। সে কে ছিল আমি জানি না, কিন্তু আমার তাকে খুব ভয় লাগছিল, কারণ সেই মহিলাকে দেখে মনে হচ্ছিল উনি খুব রেগে আছেন। এবার আমার এখানে এসে আফসোস হচ্ছিল আমি কেন নাইরার কথা মেনে নিলাম, পাছে এখানে এসে বড় কোনো ঝামেলায় পড়ে যাই। আমি যেসব সম্পর্কে চিন্তা করছিলাম। মহিলা বলল, আমি নাইরার মা, আর এখন তুমি নাইরাকে বিয়ে করতে যাচ্ছ। নাইরার মা এই কথাটা বলতেই বিস্ময়ে আমার চোখ বড় বড় হয়ে উঠল। আমি জোরে চিৎকার করে বললাম, কীরকম বাজে কথা বলছেন? তখন সেই মহিলা রাগে ভরা চোখ নিয়ে বলল, গলা নিচু করে কথা বল, আর বলল, চলো এখন তোমার বিয়ের আয়োজন হবে। আমি বললাম, আপনি একজন মহিলা এবং আমি আপনাকে সম্মান করি, আপনি কিভাবে আপনার 14 বছরের মেয়েকে আমার সাথে জোর করে বিয়ে দিতে পারেন? কোথায় সে 14 বছর বয়সী আর কোথায় আমি একটি 24 বছর বয়সী ছেলে? যাই হোক, আমারও বিয়ে হবে কিছুদিনের মধ্যে। আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দিতে এতই আগ্রহী হন তাহলে তার জন্য সমবয়সী ছেলে খুঁজে নিন।
আমি তাকে রাগের সুরে এটি বললাম এবং দ্রুত বাইরে যেতে লাগলাম, কিন্তু আমি দরজা থেকে বেরোতে পারিনি। হঠাৎ পেছন থেকে আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করা হয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথায় এমন জোরে আঘাত করেছিল যে আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। আমি পিছন ফিরে দেখলাম যে নাইরার মায়ের হাতে একটা লাঠি ছিল, যেটা দিয়ে সে আমার মাথায় আঘাত করেছিল। আমি ব্যথা সহ্য করতে না পেরে পরের মুহূর্তেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। এই সব এত তাড়াতাড়ি ঘটেছে যে আমি কিছু ভাবা বা বোঝার সময় পাইনি। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না, কিন্তু যখন আমি জ্ঞানে ফিরলাম তখন আমার মাথা এতটাই ব্যথা করছিল যে আমি খুব মাথা ঘোরা অনুভব করছিলাম, এবং আমার মাথায় যে জিনিসটি দিয়ে আঘাত করেছিল তার প্রভাব এখনও আমার মাথায় রয়েছে। আমার চোখও ভারী হয়ে উঠছিল। আমি আমার মাথা টিপে ব্যথা কমানোর চেষ্টা করছিলাম। আমি যখন একটু স্বস্তি পেলাম তখন অজ্ঞান হওয়ার আগের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আমি মনে করার চেষ্টা করলাম যে আমি যেখানে ছিলাম ওই ঘরে খুব অন্ধকার ছিল। আমার কোমরেও পুরোপুরি ব্যথা করছিল। আমি যখন প্রথম চারপাশে তাকালাম তখন মনে হয়েছিল যেন এটি আবর্জনা এবং খারাপ জিনিসে ভরা একটি নির্জন ঘর। এটির খারাপ গন্ধ আমার নাকে আসছিল। এটা সেই বাড়ি নয় যেখানে নাইরা আমাকে নিয়ে এসেছিল, এটা অন্য কোনো জায়গা ছিল। এখন আমি আফসোস করছিলাম কেন আমি নাইরার কথা মেনে নিলাম। আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করবে এবং চিন্তিত হবে। আমি জানি না কতক্ষণ আমি এই ঘরে বন্দি ছিলাম। আমি আমার পরিবারকে মিস করছিলাম এবং তাদের জন্য চিন্তিত বোধ করছিলাম। আমি এখানে কেন এসেছি ভেবে দুশ্চিন্তা করছিলাম। এখান থেকে বেরোবার কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমি যদি জানতাম যে বাড়িতে আসার পরে আমার সাথে এমন কিছু হতে পারে তবে আমি কখনোই এখানে আসতাম না। কিন্তু মোট কথা আমি কিছুই জানতাম না। আমি আমার ফোন চেক করতে গেলাম, কিন্তু আমার মোবাইল আমার কাছে ছিল না। মানে ওই মহিলা আমার মোবাইলটা কেড়ে নিয়েছে। জানি না সেই মহিলাটি কে এবং কেন সে আমার সাথে এমন করছিল। আমি কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না। আমি দ্রুত দরজার দিকে এগিয়ে গেলাম এবং জোরে জোরে দরজা খোলার জন্য চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো সাড়া আসছে না। হার মেনে নিয়ে নিজে বসে রইলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম কখন কেউ আসবে। আমার পরিবার কতটা চিন্তিত হবে কে জানে। আমি নিখোঁজ হওয়ার পর তারা নিশ্চয়ই আমাকে খোঁজার চেষ্টা করছে। এই মহিলাটি কে এবং তিনি আমার সাথে কি করতে চান? তিনি আমাকে হত্যা করতে চান না তো? কিন্তু সে আমাকে তার মেয়েকে বিয়ে করতে বলছে। আমি কখনোই এটি করতে পারবো না, কারণ আমি সেই ধরনের ব্যক্তি ছিলাম না। আমার স্কুলেও অনেক মেয়ে পড়াশোনা করে। আমাদের স্কুল ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং যুবতী মেয়েরাও আমার স্কুলে পড়তো। আমি আমার স্কুলের মেয়েদের দিকে কখনো চোখ তুলেও তাকাইনি। আমি শুধু তাদের পড়াতাম। আমি শুধু তাদের পড়ালেখা নিয়েই চিন্তিত ছিলাম এবং আমি আমার স্কুলের স্টুডেন্টদের খুব সম্মান করতাম। আমি সবসময় তাদের সাথে ভদ্রভাবে কথা বলতাম। তাই আমি কিভাবে নাইরাকে বিয়ে করতে পারি? তার বয়স ছিল 14 বছর। বাইরের দিন ছিল নাকি রাত কোনো কিছুরই খবর পাচ্ছিলাম না। ওই ঘরে কত সময় কেটে গেছে তাও জানি না। কখনো শুয়ে পড়ছিলাম, আবার কখনো উঠে বসছিলাম, কারণ আমার খুব খিদে পেয়েছিল। কিন্তু সেই মহিলা যাকে নাইরা মা বলে ডাকছিল, সেই মহিলা আমাকে এখানে বন্দি করে দিয়ে চলে গিয়েছিল। এমনকি আমার দিকে ঘুরেও তাকাননি আর আমার খোঁজ খবর নেওয়ারও চেষ্টা করেননি। এসব ভাবতে ভাবতে আমি আরও বিচলিত হয়ে ঘুমিয়ে পড়লাম এবং যখন আবার জেগে উঠলাম তখন দরজা খোলার শব্দ পেলাম। আমি চোখ খুলে দেখলাম সেই মহিলা ঘরের ভিতরে এসেছে। তার হাতে একটি ব্যাগ ছিল, যেটা তিনি আমার হাতে দিয়ে বললেন, এই নাও, খাবার খেয়ে নাও। আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি চুপচাপ সেটা ধরে নিলাম। মহিলাকে জিজ্ঞেস করলাম, তুমি এসব কেন করছো? সে বলতে লাগলো, এখন আমার তর্ক করার শক্তি নেই, কারণ তোমার মা আমাকে কথা দিয়েছিল যে সে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবে, কিন্তু সে তার প্রতিশ্রুতি ভুলে গেছে এবং যখন আমি তোমার মাকে তা মনে করিয়ে দিলাম সে তার মুখ ফিরিয়ে নিল। তাকে এত সহজে তো ছেড়ে দেব না আমি।
তাই আমিও তোমাকে প্রতারণা করে বাড়িতে ডেকেছিলাম, যাতে আমি তোমার এবং আমার মেয়ের বিয়ে দিতে পারি। এখন এই কাগজটি ধরো এবং এতে সই করে দাও। মহিলাটি খুব রেগে কথা বলছিল। সে কাগজ কলম আমার দিকে এগিয়ে দিল। তিনি আমার কোর্ট ম্যারেজ করাতে চেয়েছিলেন। তার অনুরোধে আমি সেই কাগজটা হাতে নিলাম এবং যখন আমি এটি পড়লাম আমি তো ঘাবড়ে গেলাম। বুঝলাম এগুলো বিয়ের কাগজ, যেটার একদিকে একটা মেয়ে সই করেছে, যেটা হয়তো নায়রারই সই ছিল। আমি তাকে বললাম, আপনি কেমন মা যে তার নিষ্পাপ ছোট মেয়েকে এত বড় ছেলের হাতে তুলে দিচ্ছেন? তুমি তোমার মেয়েকে নিয়ে এত বড় পাপ করতে পারবে না। সে এখনো যুবতী হয়নি, সে একটা শিশু। তুমি নাবালিকা মেয়েকে বিয়ে দিতে পারো না। আপনি জানেন যে এই কারণে আপনি অ্যারেস্ট হতে পারেন, কারণ আপনার মেয়ে এখনো খুব ছোট। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আপনি তাকে বিয়ে দিতে পারবেন না। মহিলাটি বলল, সে আমার মেয়ে, আমি তার সাথে আমার যা ইচ্ছা তাই করতে পারি। তাহলে সে যদি প্রাপ্তবয়স্ক না হয়, তবে আপনি তো প্রাপ্তবয়স্ক, চুপচাপ এই কাগজে সই করুন। সে আমাকে বলল, তোমার মা না হলেও তোমাকে তোমার মায়ের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আমি বললাম যে আমার মা কখনোই একটা 14 বছরের মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার বিষয়ে কথা বলতে পারে না। আমার মায়ের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। মহিলাটি রেগে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার মা কি তোমাকে বলেনি যে তোমার মা আমাকে কথা দিয়েছিলেন যে তিনি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবেন? যখনই সে এই কথাটা বলতে শুরু করলো, তার মোবাইল বাজতে লাগলো। তারপর সে ফোনটা তুলে নিয়ে কথা বলতে বলতে আমার দিকে তাকাতে লাগলো। সে আমাকে বলল যে আমি আগামীকাল আবার আসব এবং এই কাগজগুলিতে আমার যে কোনো মূল্যে আপনার স্বাক্ষর দরকার, তা না হলে ভালো হবে না। সে আমাকে শাসিয়ে বাইরে চলে গেল। আমার খুব দুশ্চিন্তা হতে লাগলো। এই মহিলা কী ধরনের কথা বলছিলেন? এখন তো আমিও পুরো সত্যটা জানতে চাইছিলাম। সেজন্য আমি সেখান থেকে পালানোর চেষ্টা করিনি। আমি জানতে চাইলাম কেন নাইরার মা নাইরার বিয়ে করাতে চায়। আমি খাবার খেলাম এবং সেই রাতটাও আমার অনেক অশান্তিতে কাটলো। সে আমাকে মাত্র একবেলা খাবার দিয়ে চলে গেছিল, হয়তো এই জন্য যে যেন আমি তার অনুরোধে রাজি হয়ে তার মেয়েকে বিয়ে করে এই কাগজপত্রে সই করে দিই। আমার মায়ের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি কখনোই এটি করতে পারেন না। পরের দিন আবার ঘরের দরজা খুলল। এবার দেখি একজন মহিলা নয়, একজন পুরুষ রুমে এসেছে। কিন্তু অবাক হয়ে দেখলাম লোকটা হুইল চেয়ারে বসে আছে, অর্থাৎ সে অসহায় লোক ছিল। আমার প্রথমেই মনে হলো হয়তো ইনি নাইরার বাবা হতে পারেন। এমনকি আমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা না করেই তিনি আমাকে নিজের সম্পর্কে বললেন যে আমি নাইরার বাবা এবং যে আমাকে এখানে রেখেছিল সে ছিল নাইরার মা। লোকটির বয়স প্রায় 40 বছর, তার স্ত্রীর বয়স প্রায় 35 বছর হবে। আমি লোকটাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে চুপ থাকতে বলল এবং তারপর আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে আমাকে তাকে অনুসরণ করার ইঙ্গিত দিল। আমি দ্রুত তাকে অনুসরণ করলাম। তিনি নিজে হুইল চেয়ারে বসে যাচ্ছিলেন আর আমি তার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম। সেই বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আমাকে বেশ কয়েকটি রাস্তা দিয়ে 20 মিনিট পর অন্য একটা বাড়িতে নিয়ে যান। এই বাড়িটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দোতলা বাড়ি। বাড়িতে বাইরে থেকে যতটা সুন্দর লাগে, ভেতর থেকে তার চেয়েও অনেক গুণ বেশি সুন্দর ছিল। সে আমাকে একটা রুমে নিয়ে এসে ভিতর থেকে রুমের দরজা বন্ধ করে দিল। লোকটা আমাকে ফ্রেশ হতে বলল। তার অনুরোধে আমি হাত মুখ ধুয়ে তার সামনে বসলাম। তিনি ডাকলেন, নিকিতা, খাবার আনো। বাইরে থেকে একটা সুন্দরী তরুণী তার হাতে খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। লোকটা আমাকে বলল, এটা আমার মেয়ে নিকিতা, আপনি খাবার খান, তার তৈরি খাবার আপনার খুব পছন্দ হবে। আমি খাবার খেতে অস্বীকার করলাম এবং তাকে এই বাড়িতে আমাকে আনার কারণ জিজ্ঞাসা করলে সে বলল, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, ভয় পেও না, আর তুমি কোনো চিন্তা ছাড়াই আমার বাড়ির খাবার খেতে পারো। অনেকক্ষণ ক্ষুধার্ত ছিলাম বলে প্রথমেই পেট ভরে খেলাম। খাবারটা খুব সুস্বাদু ছিল।
খাওয়া শেষ করে মেয়েটি আমার কাছ থেকে খাবারের ট্রে তুলে নিয়ে বেরিয়ে গেল। লোকটা বলতে শুরু করলো। তিনি বললেন, আমার মেয়ে ও আমার স্ত্রীর কারণে আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। আমি তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। যদি সম্ভব হয় আমার স্ত্রী এবং আমার মেয়েকে ক্ষমা করে দেবেন। লোকটা আমার সামনে হাত গুটিয়ে বসে আছে। আমি তার হাত ধরে অস্বীকার করে মাথা নাড়লাম। আমি তার হাত খুলে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী আমার আর নাইরার বিয়ে নিয়ে যা বলছে তা কি সত্যি? উনি আমার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে মাথা নাড়লেন, যেটা শুনে আমার মুখের রং বদলে গেল। কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। লোকটা যখন এই কথাটা বলল, আমি বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালাম। যদি এটি সম্পূর্ণ সত্য না হয় তবে সম্পূর্ণ সত্যটি কি? হয়তো এই প্রশ্নটা আমার চোখে ফুটে উঠছিল। লোকটি বলল, পুরো সত্যটা আমি তোমাকে বলছি। কথাটা শোনার পর আমি তার দিকে তাকালাম। যে অর্ধেক সত্যিটার জন্য আমি শেষ কয়েক ঘন্টা ধরে বিচলিত ছিলাম, এ বিষয়ে জানা আমার অধিকার ছিল। তখন সে বলতে থাকে, আমার বিয়ে আমার স্ত্রী সঙ্গীতার সাথে হয়েছে। তোমার মা আর আমার স্ত্রীর খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা দুজনই ছোটবেলার বন্ধু ছিলেন। দুজনেরই বয়স ছিল সমবয়সী। এই দুইজনের মধ্যে মাত্র 1 বছরের ব্যবধান ছিল। তোমার মায়ের বিয়ের পর তুমি প্রথম জন্মেছিলে। তোমার জন্মে তোমার মা খুব খুশি ছিলেন, কারণ তুমি ছেলে ছিলে, এবং এ নিয়ে তোমার মায়ের খুশির সীমা ছিল না। মাত্র 4 মাস পরে আমার মেয়ের জন্ম হয়েছিল, যে এইমাত্র খাবার নিয়ে এসেছিল। তখন তোমার বয়স ছিল 4 মাস। আমার স্ত্রীর মেয়ের জন্ম হলে তিনি হতাশ হয়েছিলেন, কারণ তিনিও একটি ছেলে চেয়েছিলেন। তোমার মা কথা দিয়েছিল যে সে তার ছেলে তন্ময়ের জন্য নিকিতাকে চায়। আমার স্ত্রী এই নিয়ে খুব খুশি ছিল, কারণ তাদের বন্ধুত্ব একটি সম্পর্কে পরিণত হয়ে যাবে। একইভাবে তোমার মা কথা দিয়েছিল যে সে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পর হয়তো তোমার মা ভুলে গেছেন, কিন্তু আমার স্ত্রীর এখনও এটি মনে আছে। সে এখনও সেই প্রতিশ্রুতি ভোলেনি, এবং নিকিতাও তোমার কথা খুব ভালো করেই জানে, কারণ নিকিতা বড় হওয়ার সাথে সাথে তার মা তাকে বলতেন, আমি তোমার বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করে রেখেছি এবং তোমার ভাবি স্বামীর নাম তন্ময়, তাই অন্য কোনো ছেলের কথা ভাববে না। আমি তোমাকে আমার বন্ধুর ছেলের সাথেই বিয়ে দিতে চাই। আমি চাই আমাদের বন্ধুত্ব একটি সম্পর্কে পরিণত হোক। আমার মেয়ে অন্য কোনো ছেলের কথা চিন্তাও করেনি, কারণ তাকে ছোটবেলা থেকেই এই কথা বলা হয়েছিল যে ছোটবেলা থেকেই তার সম্বন্ধ ঠিক হয়ে আছে। তাই তন্ময়ের নামের একটা ছেলেকে সে সবসময় মনের মধ্যেই রাখত। আমি ব্যাংকে চাকরি করতাম। আমি আমার মেয়েকে লেখাপড়া শেখাই এবং অনেক বছর পর আমার ছোট মেয়ের জন্ম হয়। সময় পার হতে লাগলো, কিন্তু তোমার মা আমাদের সাথে কথা বলার চেষ্টাও করলো না। আপনার পরিবারের সাথে আমাদের পরিবারের যোগাযোগও কমে গিয়েছিল। নিকিতা আপনার সম্পর্কে জানতো যে আমরা আপনার সাথে তার সম্বন্ধ ঠিক করে রেখেছি। আমাদের মেয়েও এই সম্বন্ধ নিয়ে খুব খুশি ছিল। কিন্তু যখন সে 18 বছর বয়সী, তখন আমি একটি দুর্ঘটনার সম্মুখীন হই, এবং এই দুর্ঘটনার কারণে আমি আমার পা হারিয়েছিলাম। তোমার বাবার গাড়ির সাথেই আমার অ্যাক্সিডেন্ট হয়। তিনি চাইলে আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতেন এবং সাহায্য করতে পারতেন, তাহলে আজ হয়তো এতটা অসহায় আমি থাকতাম না। কিন্তু তোমার বাবা আমাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। আমার স্ত্রী বিষয়টি জানতে পেরে তার এই অবস্থার জন্য তার বন্ধুর স্বামীকে দায়ী করেন। তখন তার অন্তরে প্রতিশোধের আগুন জেগে ওঠে। তার স্বামীর প্রতি ভালোবাসার জন্য তার বন্ধুর প্রতি ভালোবাসায় দাগ লেগে গেল। আমার বউ বলল, এখন সে তোমাকে নিকিতার সাথে বিয়ে দিয়েই ছাড়বে, যাতে বিয়ের পর নিকিতা ওই বাড়ির বউ হয়ে গেলে সে নিকিতাকে দিয়ে তোমার মাকে কষ্ট দিতে পারে এবং কোনো রকমের ঝগড়া অশান্তি করে তোমার বাবার সব সম্পত্তি নিকিতার নামে করিয়ে নিতে পারে। আমার স্ত্রী এই সব কিছু করেছে শুধুমাত্র প্রতিশোধের জন্য। আমার মেয়ে, যার দোষ ছিল না, সে এই সব করতে প্রস্তুত ছিল না। আমার বড় মেয়ে নিকিতা খুবই সহজ সরল এবং বুদ্ধিমান। মায়ের মতো সে মোটেও চালাক নয়। আমি আমার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি।
আমার মেয়ে তার মাকে সাফ জানিয়ে দিয়েছিল যে বিয়ের পর সে তার শ্বশুরবাড়িতে গিয়ে এই ধরনের কোনো কাজই করবে না, যার কারণে তন্ময় বা তার পরিবার কোনো সমস্যার সম্মুখীন হয়। কারণ আমার মেয়ে আপনাকে ছোটবেলা থেকেই ভালোবাসে এবং আপনাকে বিয়ে করতে চায়। আমার মেয়ে তোমাকে কখনো প্রতিশোধের জন্য ব্যবহার করবে না। শুধু তার মা প্রতিশোধ চায়, আমার মেয়ে নয়। আমার মেয়ে এই প্রতিশোধের আগুনে পুড়ছে, অন্য কেউ নয়। কারণ সে তোমাকে বিয়ে করতে চায় এবং তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু নিকিতা যখন এই কাজটি করতে অস্বীকার করে, তখন সে নিকিতার বদলে নাইরাকে তার দ্বিতীয় অস্ত্র বানিয়ে নেয়। সে ভেবেছিল একটা মেয়েকে না হলেও আরেকটা মেয়েকে বিয়ে দিয়ে আমি এদের জীবন নষ্ট করে দিতে পারি। সে আমার ছোট মেয়ের অ্যাডমিশন জেনে শুনে আপনার স্কুলে করিয়েছে এবং প্রতিদিন সে তাকে শেখাতো যে এতটুকু তোমাকে টিচারের কাছে গিয়ে বলতে হবে। আমার মেয়ে শুধু তার মায়ের অনুরোধেই তোমাকে এই কথা বলতো। এটা তার একটা বানানো প্ল্যান ছিল, যাতে আপনি তার কথায় জড়িয়ে পড়েন এবং ফেঁসে যান। সে এটাই চেয়েছিল যে সে যে কোনোভাবে আপনাকে এখানে ডেকে আনুক এবং এখানে আসার পরে আপনাকে জোর করে নাইরার সাথে বিয়ে দিয়ে দেবে। কারণ এই অবস্থায় নিকিতা আপনাকে বিয়ে করতে প্রস্তুত ছিল না। সে তার শ্বশুরবাড়ির ওপর প্রতিশোধ নিতে চায়নি। তাই আমার স্ত্রী তার ছোট মেয়েকে হাতিয়ার বানিয়েছে এবং সে তার ছোট মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। আমার স্ত্রী পাগল হয়ে গেছে এবং পাগলামি করছে। আমি তাকে বোঝাতে চেষ্টা করে ক্লান্ত। আমি আপনার কাছে সব সত্য প্রকাশ করেছি এবং এটি আমাদের আসল বাড়ি। আপনি যে বাড়িতে বন্দি ছিলেন সেটি আমাদের পুরনো বাড়ি, যা সবসময় তালাবন্ধ থাকে। আমার স্ত্রীর মাথায় প্রতিশোধের ভূত চেপেছে, যা সে যে কোনো মূল্যে তোমার বাবা মায়ের ওপর নিতে চায়। লোকটার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। গল্পটি প্রতিশোধের গল্প ছিল, যার কারণে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। লোকটি আমাকে বলল, তুমি এখন মুক্ত। সেই লোকটির পরামর্শে আমি দ্রুত আমার বাড়ির দিকে ফিরে গেলাম। আমার নিখোঁজ হওয়াতে আমার পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়ে এবং আমাকে নিরাপদ দেখে তারা আমাকে জড়িয়ে ধরে। তারা আমাকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন তাদের পুরো ঘটনাটি বললাম। তখন তারাও আমার মতো অবাক হয়ে গিয়েছিলেন। আমার মায়ের ছোটবেলার বন্ধু সেই মহিলার কাছ থেকে তারা এমন কিছু আশা করেননি। বাবাও লজ্জায় চোখ নামিয়ে রেখেছিলেন। বাবা সেই সময় ভয় পেয়েছিলেন এবং সেই জন্য লোকটিকে হাসপাতালে নিয়ে যাননি। বাবা বলেছিলেন যে তিনি নিকিতার বাবার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত এবং তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে চান। তারপর আমার পুরো পরিবার নাইরার সেই বাড়িতে গেল। আমরা যখন নাইরার বাড়িতে পৌঁছলাম তখন নাইরার মা তার স্বামীর সাথে তর্ক করছিলেন কেন তিনি আমাকে মুক্ত করেছেন। আমার বাবাকে দেখে সে খুব রেগে গেল, কিন্তু বাবা নাইরার বাবার কাছে ক্ষমা চাইলেন। নাইরার বাবা যখন তার স্ত্রীকে বুঝিয়ে বললেন তখন তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু তার শর্ত ছিল যে আমি নিকিতাকে যেন বিয়ে করি। আমি তার শর্তে রাজি হয়ে গেলাম। কিছুদিন পর নিকিতার সাথে আমার বিয়ে হয় এবং আমার মা আর নাইরার মায়ের মধ্যে আগের বন্ধুত্ব ফিরে আসে। আমাদের পরিবারের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। নিকিতা খুব ভালো মেয়ে ছিল। আমি তাকে দেখার সাথে সাথে তাকেই আমার পছন্দ হয়েছিল। আমি নিকিতার দায়িত্ব নিয়েছিলাম। এখন আমি আমার স্ত্রী নিকিতাকে নিয়ে খুব খুশি। আমার মা সবসময় নিকিতাকে নিজের মেয়ে মনে করেন, পুত্রবধূ নয়। আমার বাবা মায়ের সিদ্ধান্তে আমার কোনো আপত্তি ছিল না এবং এভাবেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এখন আমরা সবাই একসাথে খুব সুখে এবং শান্তিতে আমাদের জীবনযাপন করছি, যেখানে কোনো দুঃখ নেই, এবং এখন আমরা সবাই খুব খুশি। নাইরাকে এখন আমরা সবাই পুরনো কথা বলে মজা করি। সে খুব লজ্জা পায়, কারণ সে কেবল তার মায়ের পরামর্শেই এটি করেছিল। আমি এখনও স্কুলে কাজ করছি। আমার বিয়ের পর আমার মা আর নিকিতার মায়ের মধ্যে ছোটবেলার বন্ধুত্ব আরও গভীর হয়। এখন নাইরাও বেশ বড় হয়ে গেছে। প্রায়ই তার ছোটবেলার কথা মনে করিয়ে তাকে নিয়ে আমরা খুব মজা করি। জীবনে কখনো প্রতিশোধ নেওয়ার জন্য এতটাও নিচে নামা উচিত নয় যে অপর দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে আমরা এতটা বিরক্ত করে দিই যে কাজ করে কেউ তার ফল ভোগ করে আর অন্য কেউ।
মনে রাখবেন, কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনার সন্তানদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। নায়রার মা সবসময় তাকে ভুল শিক্ষা দিয়েছিলেন। অন্য কারো ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এত নিচে নামবেন না যে বাচ্চা তার শৈশবেই বিগড়ে যায়। শিশুদের সাথে সবসময় শিশুদের মতো আচরণ করুন, বড়দের মতো নয়। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।